যে ছোট্ট বন্ধুরা, এই যে ওদের দেখতে পাচ্ছ, ওরা হলো রামু, রামুর মা আর রামুর ছোট বউ। তোমরা ভাবছো ওদের মাথায় ব্যাঙের বাসা হলো কি করে? দাঁড়াও, তবে আজ তোমাদের সেই গল্পই বলছি। কয়েক বছর আগের কথা। কুসুমপুর নামক গ্রামে বসবাস করত মিতালি নামে এক বাচ্চা মেয়ে। ছোটবেলা থেকেই তার মাথায় একটাও চুল ছিল না। এই নিয়ে মিতালির বাবা মার ছিল ভীষণ চিন্তা। যেহেতু মিতালির বাবা মস্ত বড় জমিদার ছিলেন, তাই কেউ সামনে হাসাহাসি না করলেও পিছনে কিন্তু সবাই মেয়ের টাক নিয়ে কথা বলতো। বলি, ও দিদি, দিদি, দেখতে দেখতে তো তোমার মেয়েটার বয়স 10 বছর হয়ে গেল, তাও তার মাথায় একটাও চুল নেই কেন? কি জানি দিদি, যে যা বলছে তাই করছি। বলি কি, নদীর ধারে বটগাছের তলে এক সন্ন্যাসী বাবা এসেছেন, তুমি তার কাছে যেতে পারো। সবাইকে নাকি ওষুধ দিচ্ছেন, সেই ওষুধ খেয়েই বড় বড় রোগ ভালো হয়ে যাচ্ছে। তোমার মেয়ের তো বিয়ের বয়স হতে যায়, যদি না চুল বেরোয় এই টাক মাথা মেয়েকে কেউ বিয়ে করবে না। আমি এবার যাই গো দিদি, আমার অনেক কাজ পড়ে আছে। পাশের বাড়ির বউ জমিদার গিন্নিকে এই কথা বলে বেরিয়ে যায়। জমিদারের স্ত্রী সাধু বাবার কাছ থেকে ওষুধ এনে মিতালিকে দিন রাত খাওয়ায়। এই নে, এই ওষুধটা খেয়ে নে। বাচ্চা মেয়ে কিছু না বলে ওষুধটা খেয়ে নেয়। এইভাবে কয়েকদিন চলতে থাকে, কিন্তু তার চুল তবুও গজায় না। একসময় সকলেই হাল ছেড়ে দেয়। বুঝলি মা, তোর মাথায় আর চুল বেরোবে না। এই টাক মাথা নিয়েই তোকে সারা জীবন থাকতে হবে। কি জানি তোকে যে কে বিয়ে করবে। তবে কি জানিস তো মা, বাইরের রূপ হচ্ছে ক্ষণিকের জন্য, কিন্তু আসল রূপ হচ্ছে মনের। মানুষের সাথে ভালো ব্যবহারে তা ফুটে ওঠে। এই দিক থেকে তুই সব থেকে সেরা। আহ গিন্নি, তুমি কি গো, এমনিতেই মেয়েটাকে সবাই চুল নিয়ে কথা শোনায়, এবার তুমিও। চিন্তা করিস না মা, তোর জন্য আমি পাত্র ঠিকই নিয়ে আসব। তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে। আস্তে আস্তে জমিদার বাবুর মেয়ে বড় হয়। এখন তার বিয়ের বয়স। ওর বয়সী অন্যান্য মেয়েদের বিয়ে ঠিক হয়ে যায়। কিরে সুচরিতা, আজ বাদে কাল তোর বিয়ে, তুই আবার আমাদের বাড়িতে এসেছিস? নিমন্ত্রণ করতে এসেছি রে, তুই আসবি কিন্তু। আমি বাড়ি গেলাম রে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই না এলে কিন্তু আমি আর তোর সাথে কথাই কইব না। এদিকে মিতালির সবথেকে কাছের বন্ধু সুচরিতার বিয়ে হয়ে যায়। ঘটক মশাইকে খবর দেওয়া আছে, মিতালির একটা ছবিও দেওয়া আছে। আসলে আমাদের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, তার মাথায় যে একটাও চুল নেই। আমিও এই ব্যাপারে খুবই চিন্তিত গিন্নি। দূরে দাঁড়িয়ে বাবা মায়ের এইসব কথা শুনে ফেলে মিতালি। তার হাত লেগে পড়ে যায় জলের পাত্রটা। বাবা মা পিছনে তাকিয়ে দেখে মিতালি দাঁড়িয়ে কাঁদছে। জমিদার গিন্নি বলল, কাঁদিস না মা, কাঁদিস না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। কে আছিস? ঘটককে খবর দে। জি বাবু, এক্ষুনি খবর দিচ্ছি বাবু। আসলে জমিদার বাবু। কি হয়েছেটা কি? একটু ভালো করে বলো, কি বলতে চাইছো? আমার মেয়েকে কি কেউ পছন্দ করে না? আসলে সবাই ছবি দেখেই না বলে দেয়। বুঝেছি। এক কাজ করো, তুমি আমার মেয়ের ছবি দেখাবার সাথে বলবে, যে আমার মেয়েকে বিয়ে করবে আমি তাকে 10 বিঘা জমি আর 2টো বড় বড় পুকুর তার নামে করে দেব।
তার সাথে আমি তাকে পাকা বড় বাড়ি, দালান ঘর সব করে দেব। আচ্ছা জমিদার বাবু, আমি কিছু পাবো না? আমার মেয়ের জন্য সম্বন্ধ এনে দাও, সবই পাবে। এদিকে ঘটক জমিদার বাবুর ওই কথা অনেককেই বললেন, কিন্তু কেউই ওই টাক মাথা মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। অবশেষে ঘটক মশাই রামুদের বাড়িতে গেলেন। দেখো রামু, তুমি যদি এই মেয়েকে বিয়ে করো, তোমার ভাগ্য খুলে যাবে। আরে মেয়ে তো পুরো টাকলা। একে কে বিয়ে করবে? ওই যে জমি, বাড়ি, পুকুর সব পাবে। বিয়েটা করে নে বাবা, আমাদের ভাগ্যটা খুলে যাবে, তারপর আর কষ্ট করতে হবে না তোকে। ভেবে দেখো, নয়তো অনেক ছেলেই আসে। বিয়েটা করে নে, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, সব তো একেবারে বন্যায় ভেসে গেছে। নতুন করে তো আর আমাদের কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটাকে বিয়ে করলে অনেক কিছু পাওয়া যাবে, আমাদের আর দুঃখের দিন থাকবে না রে বাবা। তারপর আবার নয়। খুব মন দিয়ে সংসার করবি মা, বড়দের কথা অক্ষরে অক্ষরে পালন করবি। যখনই মন খারাপ করবে আমাদের বাড়িতে চলে আসবি। জামাই বাবা, আমার মেয়েটাকে একটু দেখো। রামুর বাড়িতে এসে পৌঁছয় মিতালি। তখনও পর্যন্ত মিতালি এক গলা ঘোমটা দিয়ে রেখেছে। এদিকে গ্রামের লোকেরা সবাই রামুর বউকে দেখতে এসেছে। ও দিদি, শুনলুম নাকি তোমার ছেলে বিয়ে করে ঘরে বউ এনেছে। কই দেখি, ও নতুন বউ, ঘোমটাটা তোলো। কই তোমার মুখখানা একবার দেখি। শুনেছি নাকি তোমার বাপ খুব বড় লোক, অনেক জমি জমা, টাকা পয়সা, আবার নাকি পাকা বাড়িও দেবে বলেছে। কই কই দেখি দেখি, একবার মুখখানা দেখি দেখিনি। ও বাবা, তাই জমিদার বাবু এত টাকা পয়সা জমি জমা দিয়েছে? হ্যাঁ, মেয়েটা যে টাকলা গো। হ্যাঁ, নিজের মেয়ের খুঁত ঢাকতে টাকা দিয়েছে গো, টাকা। হ্যাঁ গো দিদি, তোমার কি মাথার ব্যারাম হয়েছে? এত ভালো ভালো গ্রামের মেয়ে থাকতে এই টেকো মাথার মেয়েকে পছন্দ হলো? যাও যাও, তোমরা যে যার ঘরে যাও তো। আমাদের বৌমা আমরা সব বুঝে নেব, তোমাদের অত নাক গলাতে হবে না। যাই বলিস রামু, মেয়ে কিন্তু আমাদের খুবই ভালো, সব কাজ করে ফেলে। আমায় তো কাজ করতেই দেয় না। কি সুন্দর সেলাই করতে পারে, মালাও গাঁথতে পারে। যতই ভালো হোক মা, এই টাক মাথা মেয়েকে নিয়ে আমি ঘর করব না। আরে চুপ চুপ, যতক্ষণ না পাকা বাড়িটা হচ্ছে ততদিন একটু মানিয়ে নে বাবা, তারপর তো। তারপর কি দিদি? তা যাই হোক, তোমার বৌমাটা কই? আমার বৌমার সাথে তোমার কি দরকার? তোমার বৌমা আমাকে সেলাইয়ের কাজ শিখিয়ে দেবে। তোমার বৌমা গুণে লক্ষ্মী, কত রকমের কাজ পারে। ছাই, লক্ষ্মী বউ নিয়ে আমি কি করব? এ
কি করলে তুমি? আমি থাকতে তুমি আবার একটা বিয়ে করলে। এই টাক মাথা মেয়েকে নিয়ে কি ঘর করা যায় নাকি? হ্যাঁ, সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আমার কি মাথা খারাপ নাকি যে এমনি এমনি তোমাকে বিয়ে করব? এখন সব সম্পত্তি আমার। চলে যাও, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি আর পারছি না। এত কষ্ট সহ্য করে আমি কি পেলাম? আমি আর বাবা মায়ের কাছে ফিরে যাব না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেখানে চলে যাব। মিতালি রামুদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়ে। তারপর সেখানেই সে ঘুমিয়ে পড়ে। আজ থেকে আমি এই বনেই থাকবো। আরে দূরে ওটা কি একটা মূর্তি মনে হচ্ছে। এটা একটা তপস্যারত ঋষিমুনির মূর্তি মনে হচ্ছে। এ বাবা, জায়গাটা কি অপরিষ্কার। আমি ওনাকে আজ থেকে দেবতার রূপে পুজো করব। মিতালি পরিষ্কার করে দেখে এটা কোনো ধ্যানরত ঋষির মূর্তি। আমার সেবা গ্রহণ করুন ঋষি। এমন সময় সেই পাথরের মূর্তি কথা বলে ওঠে। আমি সব জানি মা, তোর অনেক কষ্ট। তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। বল তুই কি চাস? আচ্ছা বল, তুই সোনার চুল না রূপোর চুল, কোনটা দরকার তোর? বাবা, আমি সোনার চুল রূপোর চুল নিয়ে কি করব? আমাকে এক মাথা কালো চুল দিন, যাতে কেউ আমাকে নিয়ে হাসাহাসি অপমান না করতে পারে। মা, তোর তো কোনো লোভ নেই। আমি সব বুঝেছি। আমি তোকে এক মাথা ভর্তি সোনার লম্বা চুল দেব। তুই চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে সোনার চুল ঝরে পড়বে, আর সেই সোনার চুল তুই দরিদ্র মানুষদের দিয়ে সাহায্য করবি। এদিকে মিতালিকে যে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে কথা জমিদারের কানে চলে গেছে। জমিদার মশাই খুব চিন্তিত এবং রেগে আছে রামুর পরিবারের উপর। তাই তার আদেশে রামুর পরিবারের সবাইকে পেয়াদা বেঁধে নিয়ে আসে। সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করেছিলে, তারপর তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। এর শাস্তি তোমাদের পেতেই হবে। বাবা, ওনারা এখানে কি করছে? এরা সম্পত্তির জন্য তোকে বিয়ে করেছিল। সম্পত্তি পেয়ে যেতেই তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাই ওদের শাস্তি দিয়েছি। বাবা, সম্পত্তির লোভ তো তুমিই দেখিয়েছিলে, তাই ওরা দোষী হলেও তুমিও দোষী। আমার আর কারোর প্রতি রাগ নেই বাবা, তুমি ওদের ক্ষমা করে দাও। ওদের ওইভাবে বেঁধে রেখো না। আমার আর কোনো রাগ নেই, দুঃখও নেই। এই দেখো, আমার মাথায় সোনার চুল গজিয়েছে। সোনার চুল? হ্যাঁ বাবা, এক ঋষির আশীর্বাদে এই চুল আমি পেয়েছি। আমি ঋষিমুনির নির্দেশে দরিদ্র লোকেদের এই সোনার চুল দিয়ে সাহায্য করব। দেখেছো আমাদের মেয়ের ভাগ্য? দেখেছো গিন্নি, যেই মেয়ের মাথায় চুল ছিল না, আজ সেই মেয়ের মাথা ভর্তি চুল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার
আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও মিতালি। চলো, আমার সাথে তোমার বাড়ি চলো। দিদি, আমরা একসাথে থাকবো, চলো আমাদের সাথে চলো। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমার ভুল হয়েছে। হ্যাঁ গো দিদি, তুমি যে দিনরাত এত লোককে তোমার মাথার সোনার চুল দিয়ে দাও, তোমার মাথার চুল কমে যায় না? কোথা থেকে পেলে গো এক মাথা ভর্তি সোনার চুল? মিতালি তখন ভুল করে সব কথা নতুন বউকে বলে বসে। বাবারে বাবা, কতটা পথ আসতে হলো। দিদি তো এই পাথরের মূর্তিটার কথাই বলেছিল। ও ঋষিমুনি, তুমি আমার দিদিকে সোনার চুল দিয়েছো, আমারও সোনার চুলের ভীষণ দরকার। দাও দাও, আমার চুলটাকেও সোনার করে দাও না। অনেক লম্বা ঘন বড় সোনার চুল দাও আমাকে। আচ্ছা, তাই হবে। চলে যাও, ওই সামনের পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে আসো। তুমি তোমার কর্মের ফল পাবে। নতুন বউ খুশি খুশি পুকুরে নেমে যায়। পুকুরে নেমে একটা ডুব দিতেই সে দেখে তার মাথার সব চুল উঠে গেছে। এর পরের বারের ডুবে মনে হয় আমার মাথায় সব চুল ফিরে আসবে। এ বাবা, আমার মাথায় চুলের বদলে ব্যাঙ কেন? আমার চুল কোথায় গেল? তোর বড্ড লোভ, তোর লোভের শাস্তি তুই পেয়েছিস, আর তোদের পরিবারের সকলেই একই শাস্তি পাবে। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো লোভ করব না। অতি লোভের শাস্তি। চলে যা আমার সামনে থেকে। তোমাদের মাথাতেও একই অবস্থা? কিছুতেই ব্যাঙের বাসাগুলো নামাতে পারছি না। ঋষিমুনির কাছে তো গেলে, তারপরেও আমাদের এমন অবস্থা হলো কেন? তোমরা সম্পত্তির জন্য আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো। তোমাদের বেশ ভালো শাস্তি হয়েছে। তোমাদের খুব লোভ, এবার তার ফল ভোগ করো। এবার সবাই দেখবে তোমাদের মাথায় ব্যাঙের বাসা। মিতালি তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে তার বাবা মায়ের কাছে। আমি এখন থেকে তোমাদের সাথেই থাকবো বাবা। সাধারণ মানুষদের সাহায্য করব, এটাই ঋষিমুনির আদেশ। ওরা আমাকে নিয়ে গেছিল এই সোনার চুল পাওয়ার লোভে, তাই তো আমি চলে এসেছি। আজ থেকে আমি এখানেই থাকবো, আর সকল প্রজাদের সুখ দুঃখে পাশে থাকবো। তাহলে বন্ধুরা, এ কথা চিরসত্য। অতি লোভ করা কখনোই উচিত নয়।